বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। তো আমি এসে গেছি অনির্বাণ ভট্টাচার্য একটা নতুন সিনেমা তোমার রিভিউ নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সে জাস্ট 2 সপ্তাহ আগে একটা সিনেমা রিলিজ হয়েছে। মুভিটার নাম হচ্ছে আপ জैसा कोई, যেটা একটা আনকনভেনশনাল মিডল এজেড রোম্যান্স নিয়ে মুভিটা বানানো, ধর্মা প্রোডাকশনের। 11 জুলাই মুভিটা বেরিয়েছিল। তো সিনেমাটা কীরকম এবং আজকাল এই আপ জैसा कोई মুভি সিনেমাটা নিয়ে জানি সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। তো এই মুভিটা কীরকম আমার লাগলো ব্যক্তিগতভাবে, আর মুভিটা স্ট্রং এবং উইকনেস নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল প্লটটা একটু বলে দিচ্ছি। প্লটটা হচ্ছে আপ জैसा कोई মুভির শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রী রেণু ত্রিপাঠী, যেটা আর মাধবন প্লে করছে। আমি এই শ্রী রেণু ত্রিপাঠীর নামটা আসতে মনে রাখতে অসুবিধা হচ্ছে, স্পেশালি ফার্স্ট নামটা শ্রী রেণু, সে নোট করে নিচ্ছে ঠিক আছে, মনে রাখতে সুবিধা। শ্রী রেণু ত্রিপাঠী আর মাধবন প্লে করছে। আর মাধবন এখানে দেখানো হয়েছে একজন তোমার সংস্কৃত পড়ায় স্কুলে। ওর অনেকটা বয়স হয়ে গেছে, 42 বছর তোমার বয়স হয়ে গেছে, ওর বিয়ে হচ্ছে না, তাই একাকিত্ব ভোগ করছে। এই হচ্ছে লাইফটার মধ্যে মানে সেই আনন্দ ব্যাপারটা নেই, রাত সব কিছুই নিজে একা একা করতে হয় এরকম ব্যাপার। তো ও মনে করে ছোটোবেলায় একটা রিলেশনশিপ ছিল, সেটা ওয়ার্ক করেনি বলে তার হয়তো অভিশাপ লেগে গেছে। তো এটা দিয়েই ফার্স্ট সিনটা শুরু হয়। মুভিটা বেশি বড় না, মুভিটার ডিউরেশন টাইম কত ছিল, এই ধরুন 1 ঘন্টা 55 মিনিট, খুব একটা বড় না সিনেমাটা। তো যাই হোক, এবার তার লাইফটা চেঞ্জ হয়। তার একটা অ্যাপের মাধ্যমে একটা মেয়ের সাথে মিট হয়। মেয়েটা হচ্ছে, তো মেয়েটাকে একটা নাম হচ্ছে, যেটা ফাতেমা পাঠ করছে, মধু ঘোষ। সে তোমার কলকাতার ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ পড়ায়। এইবার এদের দুজনের মিটিংয়ের পর দুজনকে খুব ভালো লাগে, একটা রিলেশনশিপ বিল্ড হয়। তারপর দেন কিছু ডিফিকাল্টিস আসে রিলেশনশিপে। এবার সেই ডিফিকাল্টিস অতিক্রম করে কীভাবে তোমাদের মানে আর মাধবন এবং ফাতেমা বিয়েটা হয় লাস্ট অবধি, সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে আপ জैसा कोई মুভিটা। তো মুভিটার যে থিমটা এখানে হচ্ছে পুরোপুরি বলবো, একটা যখন খুব একটা ছেলের খুব বেশি বয়স হয়ে যায়, তখন কী হয়, একটা তো লোনলিনেস কাজ করে, একা একা তোমার ভালো লাগে না, কমন ব্যাপার। যে কারোর সাথে কথা বলতে পারছে না, সময় কাটছে না ঠিকঠাক কাটিয়ে, সব কিছুই নিজেকে কাজ করতে হচ্ছে। তারপর আবার স্কুলে সংস্কৃত পড়ায়, তো ওর মধ্যে একটা বোর্ডনেস। ক্যারেক্টারটা আমি বলবো মাধবন খুব ভালো প্লে করেছে, সুন্দরভাবে, খুব ডিপলি যাকে বলে ক্যারেক্টারটাকে রিড করতে পেরেছে। আর ঠিক তার উল্টো দিকে তোমার ফাতেমার যে ক্যারেক্টারটা ঠিক ততটাই মানে খুবই মডার্ন উম্যান যাকে বলে বলবো, যে খুব আনন্দ ভালনেবিলিটি আছে ওই ক্যারেক্টারটার মধ্যে, এবং সেটা খুব ভালোভাবে প্লে করেছে ফাতেমা একজন খুব ভালো অভিনেত্রী। কেননা যখন আমি দাঙ্গাল দেখেছিলাম, আমি এখানের যে তোমার ওই যে মেয়ে, যে সোনার পদকটা, আমার নামটা মনে আসছে না এই মুহূর্তে, ও গীতা সিং ফোগাট, রাইট। তো গীতার যে পার্টটা করেছিল খুব ভালো অভিনয় করেছিল, কারণ গীতার তো একজন রিয়াল রিপ্রেজেন্টার ছিল, যে কমনওয়েলথ অলিম্পিক গেমসে তোমার ও মেডেল এনেছিল। তো তার চরিত্রটা একদম স্পোর্টসম্যানের চরিত্রটা করা অত সহজ না, সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। এবং ওর যা বয়স, তখন এখন তো অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, অনেকগুলো সিনেমাও করে ফেলেছে, নামও হয়ে গেছে, তো অটোমেটিক ভালো করবি, কিন্তু খুব ভালো পাঠ করেছে আমি বলবো। এবং সবচেয়ে বড় কথা, মাধবন এমনি এজ তো প্রায় 50 হতে চলবে, সেই অনুযায়ী ও অনেকটা তো কম বয়স, এজ গ্যাপেরই একটা তোমার রোমান্টিক লাভ স্টোরি দেখানো হয়েছে, কিন্তু ও ভালো নিজেকে মানিয়ে নিয়েছে। মানে ওকে দেখে মনে হচ্ছে না যে একদমই বাবা মেয়ে এরকম ব্যাপারটা আসছে না, যে ওই ব্যাপারটা খুব ভালো লাগে দুজনকে, যে একটা সিনিয়র এজের সঙ্গে একটা তোমার অল্প বয়সী মেয়ের প্রেম হয়েছে তোমার একটা অ্যাপ থেকে। দেন তারপর তো যা হয়, লাভ স্টোরিটা বিল্ড আপ ভালোই হয়, তারপর ডিফিকাল্ট, আমি যেটা বলছি না, ডিটেলিং গেলে সিনেমাটার মেন যে ভালো লাগাটা নষ্ট হয়ে যায়। এবার আমার মুভিটা পার্সোনালি কীরকম লেগেছে, দেখুন আমার সিনেমাটা খারাপ লাগেনি, বাট কোথাও আমার খুব একটা ভালো লাগেনি, একটু স্পেশালি সেকেন্ড হাফটা আমার বোকা বোকা লেগেছে। আর মুভিটা খুব স্লো, মানে আস্তে 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 করে যেন হচ্ছে এরকমভাবে, মানে অনেকটা পুরোনো কার দিনে 90s যে মুভিগুলো হয় সেরকমভাবে আমি বলবো রোম্যান্টিক লাভ স্টোরিটা দেখানো হচ্ছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। কিন্তু কী হয়, একটা ওই এখনকার ওই ফাস্ট পেসের লাভ স্টোরি দেখে একটা চোখে মাথায় সব বসে যেত সাবকনসিয়াস মাইন্ডে, তো হট করে এটা দেখলে এটা অন্যরকম লাগে। তাই যারা আমি বলবো ফাস্ট পেসের মুভি যারা দেখতে পছন্দ করে, তাদের এটা না দেখাই বা তাদের পুরোপুরি বোর লাগবে। তো সেই অনুযায়ী বলতে গেলে একটু স্লো পেসে, বাট খারাপ না, দেখতে ভালো লাগবে। দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে বলবো, দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। আর মাধবানকে ফাতেমাকে ভীষণই সুন্দর দেখতে লাগছে, এবং ওর যে ক্যারেক্টারটাই যে কলকাতার মানে একজন বাঙালি ক্যারেক্টারও প্লে করেছে, খুব ভালো মানিয়েছে বলবো, মানে বাঙালি লাগছে বলবো।
এই হচ্ছে ব্যাপার। তো এই সিনেমাটা এটাই হচ্ছে মেন স্টোরিটা বলবো। আর এই ফিল্মটাতে অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে, স্পেশালি জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে, ফিমেল এজেন্সি নিয়ে কিছু বোল্ড স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিছু জায়গায় একটু বেশি কথার পোস্ট লেকচার এবং মানে ফেমিনিজম ডায়ালগ দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে। তো সেটা আমার মনে হয়েছে একটু ওভার দ্য টপ লেগেছে মুভিটার। স্টোরি টেলিং অ্যাকচুয়াল রকি আর রানি কি প্রেম কাহানির মতনই অনেকটা করার চেষ্টা করেছে, কিন্তু একটু এদিক ওদিক করেছে। কারণ রকি রানি কি প্রেম কাহানি আলিয়া ভাটের যে বাড়িটা ছিল সেই বাড়িতেই শ্যুট করেছে, সেম জায়গায় একদম। তো ওখানে যে কলকাতা বেঙ্গলি ক্যারেক্টার আলিয়া ভাট প্লে করেছিল, তো সেখানেও ওই ফেমিনিজমের ব্যাপারটা ছিল। তো এখানে ওই ব্যাপার ধাঁচি ব্যাপারটা আছে বলবো। দেন তারপর কিছু সিমিলারিটি পাবেন যা রকি রানি প্রেম কাহানি দেখেছে বলবো। তো এটা গেল। স্টোরি টেলিংটা আমি যেটা বললাম খুব ম্যাচিওর হয়েছে, আর কেমিস্ট্রিটা রিয়ালি খুব স্ট্রাইকিং, খুব ভালো ওয়ার্ক করেছে। দুজনকে অনস্ক্রিন খুব ভালো লাগছে দেখতে, এবং একটা ফ্রেশ পেয়ার, এবং এই যে এজ গ্যাপের যে পেয়ারিংটা সাধারণত অতটা মানে মানায় না, ভালো ফুটে ওঠে না কেমিস্ট্রিটা, কিন্তু এখানে খুব ভালো ফুটে উঠেছে। তার জন্য দুজনেরই অভিনয়টা খুব ন্যাচারাল লেগেছে, এবং খুব কী বলবো তোমার অ্যাক্টিং দুজনে মানে খুব মনে হচ্ছে না যে অভিনয় করছে একেবারে। এই ব্যাপারটা মানে দুজনের মাধবান অসাধারণ একটা, কিন্তু ফাতেমাকেই আমি বেশি ক্রেডিটটা দেবো, খুব সুন্দর করে অত সিনিয়র অ্যাক্টরের সাথে মানে মানিয়ে নিচ্ছে। ওকেও খুব মানে রিল্যাক্স একদম ন্যাচারাল অ্যাক্টিংটা লেগেছে, খুব ভালো পার্ট করেছে। আর উইকনেস, হ্যাঁ স্ক্রিপ্ট কিছু জায়গায় একটু ফোর্স লাগে, মানে জোর করে সেই প্লট পয়েন্টগুলো ডেভেলপ করা হয়েছে বলুন। সেকেন্ড হাফে আমি যেটা মনে করি, আমি বললাম কিছুক্ষণ আগে, যে ন্যারেটিভটা খুবই মানে এদিক ওদিক হয়ে গেছে, মানে ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারিনি। ওখানেও একটা ওই রকি রানি কি প্রেম কাহানি, তো যে টোটাল রাজনীতি ক্যারেক্টারটা যেরকম ছিল, তো ওদের তো ওই ভারতনাট্যম আছে বলে ছেলে ওইখানে, তো এখানেও কিছু জিনিস দেখিয়েছে মেসেজ, যে তোমার মেয়েরা শুধুমাত্র তোমার ওই বাড়ির কাজের জন্যই কেন, সেটা একটা ক্যারেক্টার আছে যেখানে বৌদির পাঠ করেছে তোমার ওই কুসুম ক্যারেক্টারটা। এবার রাজকুমার আর মাধবানের যে তোমার ওর যে দাদা যাকে বলে, তো সে কন্টিনিউয়াসলি মানে ওকে ঠিক মানে ওর বৌদিকে সেভাবে ঠিক মানে ফ্রিডমটা দেয় না, খালি বাড়ির কাজেই যাকে বলে ফোর্স করে। আর বোনও যে পড়াশুনোয় ভালো, খুব চাকরি বা স্কলারশিপের জন্য বাইরে যেতে চাইছে, সিলেক্ট হয়ে গেছে, না দরকার নেই, এখানে এসে সংসার বাড়ির কাজ কর্মশ করে যাতে বিয়ের পর যখন শ্বশুর বাড়ি যাবে যাতে বাড়ির কাজ কোনো কিছু করতে পারে। তো এই স্ট্যাটনাল স্টিরিওটাইপ ব্যাপারগুলো যেগুলো আমি মনে করি এখন তো প্রায় বন্ধই হয়ে গেছে, সবাই স্বাধীন হয়ে গেছে, যার নিজেরটা ভালো বোঝে। আর মেয়েরাও ওই এই জিনিস এখন বন্ধ করে দিয়েছিল, কারণ কি প্রত্যেকেই একটা নিজের ফ্রিডম নিয়ে বাঁচার চেষ্টা করেছে, ছেলেও কি মেয়ে। এইগুলো বলার মানে খুব একটা মানে নেই এখন এখনকার দিনে, মানে কী বলতে চাইছে স্টিল এখনও কোনো জায়গায় হ্যাঁ আছে, গ্রামে গঞ্জে এখনও আছে এই জিনিসটা ফলো করা হয়, যে মেয়ে মানে আফটার ম্যারেজ খালি ওই বাড়িতে সংসারটা মানে সংসারের কাজকর্ম করো, ফ্রিডম থাকা দরকার, এবং তার সাথে তোমার নিজেদের প্যাশনটাও ফলো করা উচিত, যেটা ওখানেও রকি রানি কি প্রেম কাহানিতে দেখিয়েছিল, যে রণবীর সিংয়ের মায়ের একটা তোমার প্রতিভা আছে, তোমার ভালো গান করা, যেটা আলিয়া ভাট এসে ডিসকভার করো। তো এখানে ওর একটা তোমার দোকান করতে চায়, ওর বৌদি কিন্তু করতে দেবে না, তো বুটিকে এইগুলো মানে একটু মানে ফোর্সফুলি সাব প্লট পয়েন্ট ডেভেলপ করা আমি মনে করি দরকার ছিল না বলবো হচ্ছে। আর এন্ডিংটা বেশ ভালো, মুভিটা সুন্দর এন্ডিং, বেশ গঙ্গার ঘাটে বৃষ্টি হচ্ছে, তো রোম্যান্টিক এন্ডিং করেছে ভালো। গানগুলো ঠিকঠাক ভালো ওয়ার্ক করেছে, গানের ফার্স্ট হাফে যে গানটা কোরিওগ্রাফিটা খুব সুন্দর, দেখলে লোকে বুঝে যাবে, আমি বলছি না। ওভারঅল ডিসেন্ট যাকে বলবো, খারাপ না, সিনেমাটা দেখতে পারেন, ভালো লাগবে হচ্ছে। তবে হ্যাঁ এটা নিশ্চয়ই বলবো যারা একটু ফাস্ট পেসের যারা মানে মুভি দেখতে পছন্দ করে, তারা আমি বলবো দেখুন, তাদের বোর লাগতে পারে। আর এমনি অনেক জায়গায় আবার তোমার ভালো হিউমিলিটিও ব্যাপার দেখিয়েছে, মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বলবো, এটা একটা ব্যাপার বলবো। আর মেনলি আমি যেটা বলবো মেনলি তাদের দেখা উচিত যারা একটু ম্যাচিওর, কারণ গল্পটা একটু ম্যাচিওরই, একজন 42 ইয়ার্স ওল্ড, মানে প্রায় 12 ইয়ার্সের ডিফারেন্স মানে দেখিয়েছে এখানে যে প্রেমটা হচ্ছে, এটা দেখা উচিত। ম্যাচিওর ইমোশনাল যারা আছে, এজ গ্যাপের রোম্যান্সে যারা বিলিভ করে বলবো, তো তাদেরকে আমি বলবো আইডল একদম এই আপ জয়সা কোই মুভিটা দেখার জন্য একদম ঠিক হবে।
তো বললাম স্ট্রং লিড পারফরমেন্স হয়েছে। সোশ্যাল মেসেজিংটা ভালো, বাট কোথাও আমি বলবো একটা কন্ট্রোভার্সি আছে এবং হতেও পারে। ফাতেমার যে লাস্ট ডায়লগটা, যেটা মানে আরবান দেবান যখন কনভিন্স করার চেষ্টা করছে ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর যখন জোড়া লাগানোর জন্য, যে আমাকে কিছু বলা যাবে না, তুমি হোক কে এটাকে আমার লিমিট ঠিক করে, তো এটা আমি বলবো একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা। তারপর আর মাধবনের যে ক্যারেক্টারটা দেখিয়েছে এটা আমি বললাম না, তো বলে দিচ্ছি। ও 42 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, ওর কোনো রিলেশনশিপ হয়নি, হি স্টিল ভার্জিন যাকে বলে। এবং ভার্জিন মানে ও একটা রিলেশনশিপের সময় বলছে যে এখনকার দিনে তো আফটার 18 কেউ ভার্জিন থাকে না, তো 42 ইয়ার্স ওল্ড অবধি যদি কেউ ভার্জিন থাকে তাকে মানে মিউজিয়ামে সাজিয়ে রাখা উচিত। আর সঙ্গে সঙ্গে মিউজিয়ামে দেখায় যে আলমাদের মানে মূর্তি রয়েছে যে সে 100 বছর অবধি ভার্জিন ছিল, এরকম ব্যাপার মানে ও দেখাতে চাইছে, মানে জিনিসটাই এস্টাবলিশ করতে চাইছে যে তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। আর তোমার আমি মনে করি ওদিকে তোমার বলতে চাইছে যে আমার বিয়ে করার পর আমার লিমিটটা আমি ঠিক করবো, তো দিস ইজ নট রাইট। আমি মনে করি এটা ঠিক মেসেজ হয়নি কোথাও। আর যে কুসুমের যে একটা মেসেজ যেটা দেওয়ার চেষ্টা করেছে যে বউরা মানে শুধু ভার্জিন নেই, সবাই এটসেট্রা এটসেট্রা, দেন তারপর লিমিটটা সবসময় বই ঠিক করবে, হাজব্যান্ডরা কিছু বলতে পারবে না একেবারেই, এটা গুড মেসেজ না, এটা আমি মনে করি। তো হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগে লাইক দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। কারণ এটাই বলার সবচেয়ে বড় কথা, তোমরা যদি লাইক দাও, ভিডিওটাকে পছন্দ করো, আমি খুব খুশি হব ব্যক্তিগতভাবে। তোমাদের জন্যই তো এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওটা বানানো, শুধু নিজের স্বার্থে বানানো হচ্ছে। কারণ আমার অনেস্ট রিভিউ দিতে ভালো লাগে, তাই যতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে এসে অনেস্ট রিভিউটা তুলে ধরতে। তাই তোমরা যদি ভিডিওটাকে পছন্দ করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে। যদি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি চেষ্টা করবো আরও মুভি দেখে অনেস্ট রিভিউ দেয় এবং সেই রিভিউটা তোমাদের সামনে তুলে ধরো। সিনেমাটা তোমরা যদি কেউ দেখে থাকো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।